আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল আপনারা জানেন যে বিকেল 4:30 নাগাদ বাংলাদেশ সেনাবাহিনী একটি প্রেস ব্রিফিং করেছে। সেই প্রেস ব্রিফিং এর পর থেকে আমরা লক্ষ্য করছি যে একদল উল্লসিত, আনন্দিত 15 জন সেনা কর্মকর্তাকে সংযুক্তি করা হয়েছে, হেডকোয়ার্টারে লগ এরিয়ায় সংযুক্ত করা হয়েছে, কিংবা হেফাজতে নেওয়া হয়েছে, কেউ কেউ আর একটু বাড়িয়ে বলছেন। এই খবরে একদল বেশ আনন্দিত, উল্লসিত, আরেকদল যেটি বলবো যে আওয়ামী পন্থী, তারা দুঃখিত, মুষ্টে পড়েছেন। আমি বারবারই বলছি, গতকালকেও বলেছি, সোশ্যাল মিডিয়াতেও বলেছি, গেম কিন্তু ওভার হয়নি, গেম চলমান। 22 তারিখ পরবর্তী শুনানি দিন সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করতে হবে। সেনাবাহিনীর কেউ কেউ আসলে গ্রেপ্তার হয়েছেন, কেউ কেউ বলতে পারবেন? গতকালকের যে সেনা কর্মকর্তা মেজর জেনারেল হাকিমুজ্জামান, তিনি বলেছেন যে সংযুক্ত করা হয়েছে। আমরা বক্তব্যটা শুনে আসি, তারপরে আবারও কথা বলি। আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতে পাইনি। ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগ করে না যে একটা ওয়ারেন্ট ইস্যু হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দ্যান এনিথিং। লিগেল সাইড লিগেল মতো যাবে, সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দ্যান লিগেল। সো এটা আমরা জেনেছি এবং আমরা ওইটাতে স্বপ্রণোদিত আমরা প্রথমে বলে নিয়েছি, বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে 8 তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছি 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো। বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1। আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15 জনের মধ্যে একজনকে শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছেন। দর্শক, আপনারা শুনলেন যে আমরা ওয়ারেন্ট ইস্যু পাইনি, পুলিশও আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিয়েছি। সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়নি। কিন্তু হেডকোয়ার্টারে যে কোনো বদলির সময় এক জায়গায় সংযুক্ত করা হয়, সেই সংযুক্ত করা হয়েছে। যেটি হোক না কেন, সেনাবাহিনী গতকালকে প্রেস ব্রিফিং করেছে এই ঘটনাটিকে নিয়ে। সিভিল এরিয়াতেও দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার দিকেই যাচ্ছিল। বিদেশ থেকে বসে অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা করছে। এখানে সুস্পষ্ট করে বলবো, পিনাকি ভট্টাচার্যের মতো মানুষ এই পরিস্থিতিকে ট্যাকেল করবার জন্য সেনাবাহিনী তড়িঘড়ি করে গতকালকে একটা প্রেস ব্রিফিং করেছে। কিন্তু আপনি কি মনে করছেন যে সেনাবাহিনী একমত হয়েছে? একমত হয়ে এই ট্রাইব্যুনালের অধীনেই বিচারটা হবে এমন একমত হয়েছে? সেনাবাহিনী কিন্তু বলেনি, কেউ বলেনি, কোনো অফিসার বলছে না যে বিচার হওয়ার কোনো প্রয়োজন নেই, অপরাধ করেছে বিচার হবে না। সবাই বিচারের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সাধারণ নাগরিক বিচারের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু বিচারটি যথাযথ প্রক্রিয়ায় হতে হবে, ন্যায় বিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমাদের সকলের সেটাই কথা, সেটাই প্রত্যাশা। আমি পিনাকি ভট্টাচার্যের কথা বললাম। ভোরবেলা উঠে দেখি মধ্যরাতে পিনাকি ভট্টাচার্য উন্মাদ হয়ে গেছে। ফেসবুকে হঠাৎ করে ঘোষণা দিচ্ছেন 46 ব্রিগেড উল্টাপাল্টা আচরণ করছে। 46 ব্রিগেডটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের একটি ঐতিহাসিক ব্রিগেড। এই ঐতিহাসিক ব্রিগেড নাকি বিক্ষুব্ধ হয়েছে, বিদ্রোহ করবে ইত্যাদি। দেশবাসী রাস্তায় নেমে আসুন, ছাত্রাবাসের ছাত্ররা রাস্তায় নেমে আসুন, মাদ্রাসা ছাত্ররা রাস্তায় নেমে আসুন করে পিনাকি ভট্টাচার্য যেন আরেক জেনারেল হয়ে এমন ফ্রান্স থেকে বসে ঘোষণা দিচ্ছেন আজকে বাংলাদেশ সময় রাত 4টায় গেম ওভার হয়নি। এই বিচারটা ন্যায় বিচার হতে হবে, এটাই শেষ কথা। আর্মি অফিসারদের কথাও এটি যে ন্যায় বিচার হতে হবে। সেনাবাহিনী অফিসিয়ালি, হ্যাঁ, গতকালকের ব্রিফিং অফিসিয়াল ব্রিফিং, সেনাবাহিনীর বক্তব্য, অবশ্যই সেনাবাহিনীর বক্তব্য, কিন্তু বক্তব্যের মধ্যে আমি অনেক ফাঁক ফোকর খুঁজে পাচ্ছি।
সেনাবাহিনী তো একটা অফিস, একটা প্রতিষ্ঠান। সেনাবাহিনী ওয়ারেন্ট হাতে পায়নি। সোশ্যাল মিডিয়া দেখে, নাম দেখে, তালিকা দেখে আমরা হেফাজতে নিয়েছি। আসলে কি আদৌ কি হেফাজতে নিয়েছি? আছে কি হেফাজতে, নাকি সংযুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে? সবাই এসে কি যোগদান করেছে, যুক্ত হয়েছে সেখানে লগ এরিয়ায়? এই প্রশ্নগুলা এসে যায়। কাজেই যারা অতি উল্লাস প্রকাশ করছেন তাদের উল্লসিত হবারও কিছু নেই যে এনাদেরকে ট্রাইব্যুনালে বিচার করা হবে, এনাদের ফাঁসি হচ্ছে, জেল হচ্ছে। আবার যারা হতাশ হচ্ছেন তাদেরও হতাশার কিছু নেই। অপেক্ষা করুন, দেখুন কি হয়। আমার কাছে যেটি মনে হয় যে এটি একটি বাংলাদেশে গত 15 মাসে যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার একটি টার্নিং পয়েন্ট। এই অব্যবস্থাপনারও একটি অংশ এই যে সেনা কর্মকর্তাদের অ্যারেস্ট ইস্যু করা, ওয়ারেন্ট ইস্যু করা, এই অব্যবস্থাপনারই একটি অংশ গতকাল সেনাবাহিনীর বিক্ষুব্ধ প্রেস ব্রিফিং। আমরা চাই সবকিছু ব্যবস্থাপনায় আসুক, নিশ্চয়ই ব্যবস্থাপনায় আসবে। আমি বারবার বলছি যে এটি একটি টার্নিং পয়েন্ট, এবং এই টার্নিং পয়েন্ট থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়াক সেটাই প্রত্যাশা করি। আর যদি না দাঁড়ায় তাহলে কিছু করার নেই। বাংলাদেশ হেরে যাবে, মুক্তিযুদ্ধ হেরে যাবে, ন্যায় বিচার হেরে যাবে। আমরা হয়তো বাংলাদেশই থাকবো না। যে পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মকাণ্ডগুলো হচ্ছে, বাংলাদেশকেই একদম আউট করে দেওয়ার পরিকল্পনা, আমাদের সেগুলো হয়তো মেনে নিতে হতে পারে। আমি হতাশার কথা বলতে চাই না, আমি আশার কথা বলতে চাই। আমি আশাবাদী মানুষ, এখনো আশা করতে চাই, স্বপ্ন দেখতে চাই। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ হেরে যেতে পারে না। এক বিন্দু রক্ত বেঁচে থাকতেও হেরে যাবে না। কাজেই অস্থিরতার কিছু নেই। অপেক্ষা করুন, দেখুন। এখনো আজকে 12 তারিখ, 12 অক্টোবর, 22 অক্টোবর হাজির করতে হবে। আমি শেষ কথাও বলবো যে অপরাধী যদি কেউ হয় তার বিচার হতে হবে। কিন্তু এইখানে কি হচ্ছে? আজকে 24-25 জন অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এমন কথা উঠেছে সোশ্যাল মিডিয়ায় যে আরো 100 জন ওয়ারেন্ট ইস্যু করা হবে। গতকাল প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব আছেন, আকবরী অনেক কথা বলেন। তিনি বলেছেন আর কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার অধিকার নেই। তিনি কে? তিনি আদালত, তিনি আইন। কাজেই পুরো সেনাবাহিনীর মধ্যে মনোবল ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটে গেছে। গতকাল প্রেস ব্রিফিংয়েও মেজর জেনারেল সাহেব যিনি প্রেস ব্রিফিং করেছেন তিনি বলেছেন, কাজেই যা হচ্ছে কোনো কিছু সঠিক হচ্ছে না। নিশ্চয়ই আমি বারবারই বলছি এটি ইউটার্ন পয়েন্ট। এই ইউটার্ন পয়েন্ট থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আফগানিস্তান পাকিস্তানকে যুদ্ধের পথে। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা করেছিল। কোন সময়? যে মুহূর্তে, যেদিন গত বৃহস্পতিবারই আফগান পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লি সফরে গেছেন। 8 দিনের দীর্ঘ সফর, 9 থেকে 16 অক্টোবর। ঠিক সেই মুহূর্তে কাবুলে পাকিস্তান হামলা করেছিল। এবং এর মধ্যে গতকাল মধ্যরাতে আবার যেটি হলো যে কাবুল হামলার বদলা নিল তালিবান। রাতের অন্ধকারে পাকিস্তানে গোলাবর্ষণ করল তালিবান নিয়ন্ত্রিত আফগান সেনা। ঘটনায় নিহত হয়েছেন 12 পাক জওয়ান। আমি খানিক আগেই বললাম যে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি এই মুহূর্তে দিল্লি সফররত আছেন। এই সফররত কালেই দুই দেশ সংঘাতে জড়িয়ে পড়ল। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তান এবং আফগান সীমান্তে। হামলা এবং পাল্টা হামলার পরই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে যুদ্ধে জড়াতে চলেছে প্রতিবেশী দুই দেশ? প্রশ্ন ওঠাটা অমূলক নয়। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলি, বাংলাদেশের মানুষ হিসেবে কথা বলি। বাংলাদেশ উত্তপ্ত,
প্রত্যেকটা কথাই বললি যে আগামীকালকে বাংলাদেশে কি ঘটবে এই প্রেডিকশনটা করাটা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার, যে যে কথাই বলুন না কেন, যে যে তথ্যই জানেন না কেন। কিন্তু বিশ্ব পরিস্থিতিও প্রেডিকশন করা আজকাল বড্ড কঠিন হয়ে পড়েছে। আফগানিস্তানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিশানা আছে। আমি দুদিন আগেই এটি নিয়ে আলাপ করেছি। বাগরাম বিমান ঘাঁটি, বাগরাম এয়ারবেস, এই বাগরাম এয়ারবেস যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিতে পারে তাহলে এই অঞ্চলে চীন, ভারত, রাশিয়া, ইরান, পুরো দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকে কঠোরভাবে মনিটরিং করতে পারবে। এই ঘাঁটিটা অত্যন্ত সমৃদ্ধ একটি ঘাঁটি। এটি আসলে সোভিয়েত ইউনিয়নের তৈরি। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে অগ্রাসন চালায় তখন 2001 সালের দিকে এটি দখল করে নেয়। 77 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বাগরাম বিমান ঘাঁটি, এর রানওয়ে 3.6 কিলোমিটার, অত্যন্ত সমৃদ্ধ। এখানে সব ধরনের বিমান, যুদ্ধ বিমান, কার্গো বিমান সব নামতে পারে। এইটার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিশানা আছে। মনে করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে যে এই বাগরামকে কেন্দ্র করে আফগানিস্তানের উপর একটা চাপ প্রয়োগ করতে চাইছে। আফগানিস্তানও কিন্তু বসে নেই। আপনারা জানেন যে এই গত মাসের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় ইউকে সফরে গিয়েই প্রথম এই বাগরাম নিয়ে সুর তোলেন ডোনাল্ড ট্রাম্প। এরপরে আরো নানান ঘটনা ঘটেছে। রাশিয়াতে একটি বৈঠক হয়েছে। এই অঞ্চলের সব দেশগুলো বৈঠকে ছিল, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া সহ আশপাশের যে দেশগুলো, সবগুলো দেশ এখানে ছিল। সবাই মিলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে যে বাগরাম দেওয়া হবে না। পাকিস্তান যদিও ছিল, তবে পাকিস্তান নিয়ে কিচ্ছু বলা যায় না। পাকিস্তান এমন একটা জাতি, এমন একটা দেশ, ওই বৈঠকে ছিল, কিন্তু আজকে পাকিস্তান কাবুলে আবার হামলা করছে কেন? ডোনাল্ড ট্রাম্প কি সিগন্যাল দিয়েছে যে তোমরা ওদেরকে হামলা করো, ভয় তৈরি করো, ভীতি তৈরি করো? যে মুহূর্তে আফগান বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লি সফর করছেন সেই মুহূর্তে হয়তো বা এমনটায়, এবং তারই হামলা পাল্টা হামলা চলছে। আসলে কি যুদ্ধ বাঁধবে এই অঞ্চলে? একটা অমূলক কিছু নয়, কারণ এই যে পাকিস্তান নিয়ে কোনো কিছুই বলা যায় না। পাকিস্তান নিজেদের গাজুরি করে কিংবা মার্কিন প্রেসক্রিপশনে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। আবার এরই মধ্যে গতকালকে আর এক ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং মার্কিন সিনেট থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া ভারতে আগামী রাষ্ট্রদূত সার্জিও গোর, ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত নিকটজন কাছের মানুষ, যিনি আগামীতে ভারতে নয়া রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে আসবেন। ইতিমধ্যে সবকিছু ফাইনাল হয়ে গেছে। আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ পেতে হলে মার্কিন সিনেট থেকে অনুমোদন পেতে হয়, সেই অনুমোদনও হয়ে গেছে। সার্জিও গোর চূড়ান্তভাবে ভারতে আসেননি। ভারতে আসার আগে 6 দিনের সফরে গতকাল শনিবার এসছেন ভারতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেছেন। তাহলে কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি পাকিস্তানকে দিয়ে আফগানিস্তানে একটা যুদ্ধ বাঁধাবে? আবার এদিকে আপনারা জানেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কিন্তু এখনো টানাপোড়েনের মধ্যে আছে, বিশেষ করে শুল্ক যুদ্ধ নিয়ে। আবার গতকাল শনিবার চীনের সাথে আবার আর এক নয়া যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের উপর 30% শুল্ক আগে থেকেই নির্ধারিত আছে। এর সাথে বর্ধিত 100% অর্থাৎ 130% শুল্ক আগামী 1 নভেম্বর থেকে চীনা পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র জারি করবে বলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছেন। সবকিছু মিলে আমাদের এই অঞ্চলে একটা লেজে গোবর অবস্থা। বিশেষ করে আফগানিস্তান বিষয়টা বেশি করে ভাবাচ্ছে যে আফগান পাকিস্তানকে যুদ্ধে জড়াবে কিনা। ওই বাগরাম বিমান ঘাঁটি পাওয়ার জন্য পাকিস্তানকে দিয়ে যুদ্ধ করাবে কিনা, এবং আফগানিস্তানের পেছনে কারা থাকবে? চীন, ভারত, রাশিয়া থাকবে, নাকি যুদ্ধটা হবে না? এখন দেখার বিষয়। যেহেতু মার্কিন একজন দূত ভারতে ইতিমধ্যে এসছেন এবং ভারত সফররত এই মুহূর্তে আফগান বিদেশ মন্ত্রী আছেন, সবকিছু আসলে বিশ্ব পরিস্থিতি তেতে উঠেছে। আমি প্রত্যেকটা কথাই বারবার বলছি।
আমার আশঙ্কা হয় যে আমাদের এই অঞ্চলে একটা যুদ্ধ খেলা কখন ঘটে যায়। পরিস্থিতি যা বলছে তাতে খুব ভালো কোনো জায়গায় থাকে না, না বিশ্ব পরিস্থিতি না বাংলাদেশ পরিস্থিতি। মানব জাতি হিসেবে আমরা এমন এক সময়ের মুখোমুখি হয়েছি, দেশে বিদেশে বহুমুখী বিপদ। এখন এই বিপদগুলা কখন কি হয় আমরা নিশ্চয়ই দেখছি, এবং আফগান পাকিস্তান চূড়ান্তভাবে যুদ্ধে জড়ায় কিনা সেটাও আমরা নিশ্চয়ই দেখব। সামনে কি ঘটছে আরো 2-4 দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে নিশ্চয়ই। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।